বিগত তিনটি নির্বাচনে এখানে যে সাজানো নির্বাচনে এমপি হয়েছিল তারা সবাই বহিরাগত। জুলাই আগস্টের আন্দোলনে আসলে এলাকার সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছিল প্রতিবাদ করার জন্য। 29শে জুলাইয়ের আমাদের একটা অবস্থান কর্মসূচি ছিল যাত্রাবাড়ি, সেখানে আসলে যুদ্ধক্ষেত্র হয়েছিল। বিগত 18 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি। আমাদের দলের নেতৃবৃন্দরা তারা রাত দিন পরিশ্রম করেছে, আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। প্রত্যন্ত গ্রাম অঞ্চলকে আজকে শহরে রূপান্তরিত করার যে সূচনা, সেটি জনাব সালাউদ্দিন আহমেদ, বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে 1991 থেকে শুরু করেন। যেহেতু আমার বাবা এলাকায় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, আমার অনেক সুযোগ হয়েছে মানুষের কাছে যাওয়ার, মানুষের সাথে মেলামেশা করার, মানুষের সাথে কথা বলার, মানুষের কথা শোনার। অভূতপূর্ব মানুষের সাড়া পাচ্ছি। আমরা আজকে পঞ্চম দিন আমাদের আনুষ্ঠানিক প্রচারণার, যেখানে আমরা যাচ্ছি মানুষ নেমে আসছে, সবাই রাস্তায় এসে আমাদেরকে আশীর্বাদ করছে। আমাদের মুরব্বীরা, আমাদের নারীরা, আমাদের শিক্ষার্থীরা, এমন শিশুরাও আমাদের মিছিলে যোগ দিচ্ছে এবং অনেক জায়গায় দেখা দিচ্ছে যে বারান্দা থেকে বা জানালা দিয়ে আমাদেরকে আশীর্বাদ করছে, আমাদেরকে তারা আপনার সাথে কথা বলতেছে এবং তারা কি আপনার কাছে তাদের কোনো সমস্যার কথা বলে? 18টি বছর এলাকায় কোনো উন্নয়ন কর্মকাণ্ড ঘটেনি, মানুষের জীবনে কোনো পরিবর্তন আনি এবং এই অঞ্চলটি বেশিরভাগ ওয়ার্ডগুলি ইউনিয়ন পরিষদ ছিল। 7-8 বছর হয়েছে যে সিটি কর্পোরেশনের অন্তর্গত গিয়েছে, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সেবাটা পাওয়ার কথা এলাকার মানুষ একেবারেই বঞ্চিত। ন্যূনতম নাগরিক সুবিধা এলাকার মানুষ পাচ্ছে না। সো সেই ক্ষেত্রে নানাবিধ এলাকায় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা কিছু কিছু ওয়ার্ডে আছে জলাবদ্ধতা, এবং আপনি জানেন যে এটা ডিএনডি বাঁধের ভেতরের এলাকা, নিচু এলাকা ছিল একটি সময়, যেহেতু গ্রাম অঞ্চল ছিল। সেই ক্ষেত্রে এখানে যে অপরিকল্পিতভাবে যে কানেক্টিং রোডগুলি করা হয়েছে, সেখানে ড্রেন নির্মাণ করেনি। আবার কিছু জায়গায় তারা ড্রেন নির্মাণ করেছে কানেক্টেড না একটির সাথে আরেকটি। সো সেই ক্ষেত্রে জলাবদ্ধতার একটি বড় সমস্যা এখনও পর্যন্ত মানুষের যে দৈনন্দিন মোকাবেলা করতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে এলাকায় মাদক সন্ত্রাসীদের আস্তানা হিসেবে গড়ে তুলেছিল তারা। 3.5 লক্ষ ভোটার এখানে আছেন, 3,62,506 জন ভোটার এক্স্যাক্ট, এবং এখানে 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে। অনেক ঘনবসতি এলাকা, মিনিমাম আমি মনে করি 10 লক্ষর মানুষ বসবাস করেন। একটি ন্যূনতম নাগরিক সুবিধা বলতে যেটা বোঝায়, এখানে যে একটি কমিউনিটি সেন্টার থাকার কথা মানুষের সামাজিক পারিবারিক অনুষ্ঠান করার জন্য, সিটি কর্পোরেশন থেকে ঢাকা শহর জুড়ে আপনি দেখবেন যে নির্মিত আছে। এখানে আমাদের 9টি ওয়ার্ডের একটি জায়গায়ও আপনি একটি সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার পাবেন না। বেশ করে এটি একটি শিল্পাঞ্চল এলাকা। জি। এবং ফ্যাসিস্ট সরকারের আমলে তো অর্থনীতির অবস্থা তো যা। জি। এবং আপনি নির্বাচিত হলে তো আপনার কাছে বড় চ্যালেঞ্জ হবে এই শিল্প অঞ্চলে কর্মসংস্থান নতুন করে একটা। জি। ওই চ্যালেঞ্জ আপনি কীভাবে মোকাবেলা করবেন? দেখেন, আমাদের এই ঢাকা 4-এ কয়েকটি শিল্প জোন আছে, যেগুলি রাজুক ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে পরিচিত। সেখানে যদি এখন আপনি গিয়ে দেখেন, আপনি দেখবেন যে অর্ধেকেরও কম ইন্ডাস্ট্রিজগুলি চলমান আছে। বাট আপনি যদি 2001 থেকে 6 বা 6-এর অথবা 7-এর শেষের দিকেও দেখেন, তখন দেখবেন যে প্রায় কাছাকাছি 70-80% ইন্ডাস্ট্রিজগুলি চলমান ছিল। তো সেই ক্ষেত্রে আজকে এলাকার মানুষ কর্মসংস্থান হারিয়েছে। এই যে এলাকার মানুষ নিজের এলাকায় কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না। ইতিমধ্যে আমি কয়েকজন ইন্ডাস্ট্রিয়াল মালিকের সাথে আমার কথা হয়েছে। বিভিন্ন কারণে ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ করতে হয়েছে। এক হচ্ছে বিভিন্ন পলিসি করেছে গত সরকার, যেগুলি তাদের জন্য বান্ধব ছিল না। এছাড়াও বিভিন্ন বিগত সরকারের আমলের গুন্ডা পান্ডাদের হয়রানি, চাঁদাবাজি, মাস্তানি, এগুলো একটা প্রধান কারণ ছিল। তো আমি মনে করি, যেটা আমি বৃষ্টি অঙ্গীকার করেছি এলাকার মানুষের কাছে, আমার এলাকার মানুষের কাছে আমি বলেছি সেখানে যে আমি যদি বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় অথবা শিল্প বিষয়ক মন্ত্রণালয়, এবং আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তার সাথে কথা বলে আমাদের এলাকার ইন্ডাস্ট্রিজগুলি সরকারি সহযোগিতায়, আমি ভর্তুকির কথা বলছি না, সরকার যে কোনোভাবে সহযোগিতা করতে পারে একটা ইন্ডাস্ট্রি চালু করার জন্য, সেই ক্ষেত্রে মালিক পক্ষ, সরকার পক্ষ অথবা শ্রমিক পক্ষ সবার সাথে আলোচনার মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিজগুলি চালু করতে চাই। কারণ আজকে আমাদের এলাকার তরুণ যুবকরা, মেধাবীরা আজকে চাকরির খোঁজে
একটা সময় গিয়ে হতাশাগ্রস্ত হচ্ছেন, মাদকাসক্ত হচ্ছেন অথবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। সো সেক্ষেত্রে আমার একটা প্রধান এবং উদ্যোগ থাকবে আমার যে এলাকার ইন্ডাস্ট্রিজগুলি যত দ্রুত সম্ভব সরকারি সহযোগিতায় আমরা যাতে ইন্ডাস্ট্রিজগুলি চালু করতে পারি এলাকার মানুষের জন্য। একই সাথে সামাজিক নিরাপত্তাটাও প্রয়োজন। জি, আর সেদিকে কিছু ভেবেছেন যে অ্যাবসলিউটলি। আপনি নারীদের চলাচলের ক্ষেত্রে তারা আমাদের এলাকায় 2টি থানা আছে। কদমতলী থানাটা এরিয়াটা অনেক বড়, সো সেইখানে আমার একটা প্রস্তাব থাকবে যে এই থানাটাকে ভাগ করে 2টি থানায় আরেকটি নতুন থানা প্রতিষ্ঠা করার জন্য। কারণ এই একটি থানা দিয়ে এখন আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা আমাদের বিশেষ করে আমাদের নারীদের যে সামাজিক নিরাপত্তা, সেটা আমি মনে করি যে সেটা ঘাটতি আছে অনেকখানি। প্রশাসনিকভাবে আমি মনে করি যে আরেকটা থানা প্রতিষ্ঠা করার দরকার। এখানে আমি উদ্যোগ গ্রহণ করব যে আরেকটি নতুন করে থানা প্রতিষ্ঠা করে 2টি থানা দিয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে নারীদের সামাজিক নিরাপত্তার কথা বলেছেন। দেখেন, আমি এখানে আমাদের যে সমাজের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাই এবং আপনি আমার যে অঙ্গীকার করেছি সেখানে 1 নম্বরই হচ্ছে আমার এই শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছি। আগে দেখেছি যে এলাকার গুন্ডা পান্ডারা, এলাকার বহিরাগত যারা এখানে এসে বিনা ভোটে এমপি হয়েছেন, তারা একক সিদ্ধান্তে মানুষের উপরে চাপিয়ে দিয়েছে, যেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মানুষের ক্ষতির কারণ হয়েছে বা মানুষ সেটা গ্রহণ করেনি, সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি শৈশব কৈশোরের সময় যেটা আমি দেখেছি যে আমাদের মুরব্বীরা যখন সমাজের বিষয়ে কোনো উদ্যোগ নিত, আমাদের যুবকরা সেটা বাস্তবায়ন করত এবং সেখানে সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান হতো। সো সেক্ষেত্রে এবং তারেক রহমান, বেগম খালেদা জিয়া বারবার তাদের বক্তব্যে বলেছেন যে এলাকার মানুষের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে চান। আমি প্রত্যেকটা মহল্লায় এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে চাই যেখানে বিশেষ করে আমাদের মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা, এলাকায় অনেক মানুষ আছেন যারা সামাজিক সংগঠন কাজ করে থাকেন, তারা, আমাদের তরুণ যুবকরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের নারীরা এবং যেই মানুষগুলি শ্রমজীবী মানুষ, এলাকার মূল অর্থনৈতিক চালিকা শক্তি, তাদেরকে নিয়ে একটি জায়গা তৈরি করতে চাই যে এলাকায় বসে মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করবেন এবং সেই চিহ্নিত সমস্যাগুলি তারা সকলে 10 মিলে একটা সিদ্ধান্ত দিবেন। আমরাও সমাজের অংশ, আমরা যারা রাজনীতি করে আমরা সকলে মিলে সেই সিদ্ধান্ত স্থায়ীভাবে সমাধান করার উদ্যোগ গ্রহণ করব। আপনার শৈশব কৈশোর আপনি একটু আগে বলেছেন এখানে আপনি বেড়ে ওঠা, এই মাটিরই সন্তান আপনি। ভোটারদের প্রতি আপনার আহ্বানটা কি? বিগত 3টি নির্বাচনে এখানে যে সাজানো নির্বাচনে এমপি হয়েছিল তারা সবাই বহিরাগত। এলাকায় তারা কোনোদিন বসবাস করেনি, এলাকার মানুষের দুঃখ দুর্দশা তারা জানে না, এলাকার অলিগলি তারা চিনেন না। যেহেতু আমি এই মাটির সন্তান, আমার শৈশব কৈশোর এখানে কেটেছে, আমার বাবা এলাকার মানুষের জন্য তার পুরো জীবনটাই ব্যয় করেছেন, মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। আমি এলাকার অলিগলি চিনি, আমি এলাকার মানুষদেরকে চিনি, আমি এই এলাকায় চষে বেরিয়েছি, এলাকার মানুষের সাথে কথা বলেছি। আমি জানেন যে বিগত 18 বছর আমরা এলাকায় বিচরণ করতে পারিনি, কিন্তু 5ই আগস্টের পরে আমি 1 মিনিট সময় নষ্ট করিনি। আমি মহল্লায় মহল্লায় গিয়েছি, পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠন, এলাকার মুরব্বী, তরুণ, যুবক, আমাদের নারীরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের আলেমগঞ্জ যারা আছেন তাদের সাথে সবার সাথে মুক্ত আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন এলাকার সমস্যা আমরা চিহ্নিত করেছি। দেখবেন যে কিছু এলাকার সমস্যা একেবারে কমন সমস্যা, যেগুলো সব এলাকায় আছে, আবার কিছু কিন্তু নির্দিষ্টভাবে কিছু সমস্যা থাকে এলাকার। আমি যেহেতু এলাকার সন্তান, আমি এই সমস্যাগুলো আমি নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পেরেছি। সো সেই ক্ষেত্রে আমি এই এলাকার সন্তান, আমি এলাকার মানুষের হাতের নাগালে আছি, তারা আমাকে যে কোনো সময় পাবে এবং আমি এলাকা ঘুরে বেড়াচ্ছি, এলাকার মানুষের কাছে আমি যাই এবং এই বিগত 18 বছর আন্দোলন সংগ্রামে মানুষের পাশে গিয়েছি এবং এলাকার মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। জয়লাভের ব্যাপারে তো আপনি আশাবাদী তাহলে? দেখেন, আমি ভবিষ্যৎবাণী করতে পছন্দ করি না, আমি খুব সাধারণভাবে চলাফেরা করি। আমি আল্লাহর উপরে আমার অগাধ বিশ্বাস এবং আস্থা আছে। আমি এলাকার মানুষের সন্তান, এই এলাকার দুঃখ দুর্দশা মানুষ দৈনন্দিনভাবে যে মোকাবেলা করে থাকে আমি সেটারও অংশ। আমিও ঠিক তাদের মতোই এলাকার দুঃখ দুর্দশা, বেদনা, যত দুর্ভোগ, এটার মধ্যে দিয়ে আমারও যেতে হয়, তাদের বাইরে আমি না। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি এই এলাকার মানুষ আমার পাশে থাকবেন, তারা আমাকে দোয়া করেছেন, এই দীর্ঘ আন্দোলনের সময় তারা আমার পাশে ছিল। আমি বারবার কারাবরণ করে তাদের মাঝে ফিরে এসেছি। এলাকার মানুষ আমাকে চেনেন, আমার পরিবারকে চেনেন, জানেন। সেক্ষেত্রে আমি মনে করি এলাকার মানুষ আমার পাশে থাকবেন। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই এলাকা থেকে জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রাম
বেগম খালেদা জিয়ার আহ্বানে সফল করেছিলেন। এই জুলাই আগস্টের আন্দোলনে আসলে এলাকার সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছিল প্রতিবাদ করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা যদি 2023-এর 29শে জুলাইয়ের আমাদের একটা অবস্থান কর্মসূচি ছিল যাত্রাবাড়িতে, আপনাদের মনে থাকার কথা। সেখানে শনি রাখড়ে আমাদের স্পট ছিল, কিন্তু সেখানে আসলে যুদ্ধক্ষেত্র হয়েছিল। সেখানে হাজার হাজার পুলিশ, বিজিবি, র্যাব, বিভিন্ন প্রশাসনিক মানুষদেরকে সেখানে নিয়োগ করেছিল, কিন্তু আমরা কিন্তু সেখান থেকে পিছু হাঁটিনি, এলাকার মানুষ পিছু হাঁটেনি। আমরা ছাত্ররা হ্যাঁ, বিশেষ করে মাদ্রাসার ছাত্র। কিন্তু 29শে জুলাইয়ের বিষয়টা হচ্ছে আমরা একটু সামনে গিয়ে মাতোয়ালে কিন্তু মানে অনেক শক্ত প্রতিবাদ করেছিলাম সেখানে। সারা দিনব্যাপী সেখানে আন্দোলন হয়েছিল, সেখানেও কিন্তু এলাকার মানুষ আমাদের নেতৃত্বে সেখানে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। তো সেই ক্ষেত্রে এলাকার মানুষ আসলে অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে সবসময় তারা আন্দোলনমুখী হয়েছে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আন্দোলনকে সফল করেছে। যাত্রাবাড়ি, ডামরা, শামপুর, কদমতলীর মানুষ সবসময়, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে, বিএনপির আহ্বানে এই এলাকায় আন্দোলন সংগ্রাম করেছে। এবং আমি যেহেতু এই এলাকায় দীর্ঘদিন যাবত, বিগত 18 বছর যাবত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি, সেইখানে আমাদের দলের নেতৃবৃন্দরা তারা রাত দিন পরিশ্রম করেছে, এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। প্রচণ্ড ব্যস্ততা আপনার নির্বাচনী প্রচারণার মধ্যে 9 দিন থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে এত দূর এসেছেন।